এই পর্যায়ে আমাদের আজকের আমাদের সর্বশেষ বক্তা মুস্তফা আনোয়ার খান মেন রোডার্স সংগঠনের চেয়ারম্যান মহাশয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই সত্য যার চিবিতে যা ঘটে তা সব সত্য কিভাবে চলছে। আর তখনকার যে রাজনীতিটা বা এখনো রাজনীতিটা হচ্ছে বলের বিরুদ্ধে বল, ছলের বিরুদ্ধে কত জেগে উঠেছ, কৌশলে কৌশলে আন, সেটাই চলছে। আজকে শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাই ৬৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় একটা জিনিস আমার কাছে সবচেয়ে সুন্দর লাগলো। আজকে এই ৭০ বছর বয়সে এসে আমরা যাকে রাহাবর মানতে চাই বা যার নেতৃত্বে কাজ করতে চাই, যার পিছনে থাকতে চাই, সেই খুমেনি এহসান এমন একটা সুন্দর এবং নিরপেক্ষ সত্য উদ্ঘাটনের জন্য একটা প্রচেষ্টারই ফসল এই আজকের আলোচনা সভাটি। এখানে মানুষ যারাই এসেছে তারা যত সংখ্যায় কম হইতে পারেন, কিন্তু এরকম একটা উন্নত মানের উচ্চ মার্গে সবাই আমি মনে হয় খুব বেশি যাইতে পারি না। এইখানে ইমরুল হাসান সাহেব অনেক কথা বলেছে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে উনি অনেক সত্য তুলে ধরেছে। ঠিক আমার আরেক ভাই ছিলেন, উনি কোথায় দেখছি না, ওয়াশরুমে গেছেন, যাই উনিও অনেক সত্য কথা বলেছেন, বলার আর কিছু বাকি রাখেন নাই, মূলত যা বলো তা বলাই হয়ে গেছে। আজকে তিনজন ব্যক্তি, একজন হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক, আরেকজন মৌলভী স্যার খাজা নাজিমুদ্দিন, আরেকজন হচ্ছেন হুসেন শহীদ সুরওয়ার্দী। এই তিনজন ব্যক্তি পদ পদবীর জন্য ওনারা যা কিছুই করুন না কেন, কিন্তু এদেশের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তারা ছিলেন ঐক্যবদ্ধ। এমন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে যাকে মজলুম টজলুম ইত্যাদি ইত্যাদি উপাধি দেওয়া হয়, কিন্তু উনি ছিলেন, উনি নেতা হবে। এছাড়া এই দেশের মুসলমানদের বাক্যেও কিছু করতে পারেন নাই, এই দেশের মানুষের বাক্যেও কিছু করতে পারেন নাই, বরং যেটি হয়েছিল সেইগুলির ওনার নষ্ট করছে। ফাহমিদুর রহমান একজন চিকিৎসক, তিনি একটা বই লিখছে, এই বইয়ে সেটা। যাই হোক, শেরে বাংলা ১৯৪৭ সনে পাকিস্তানের বিরোধিতা করছিলেন। ঠিক তার একান্ত আপনজন মৌলভী স্যার খাজা নাজিমুদ্দিন এবং পরিষদ হুসেন শহীদ সুরওয়ার্দী, তারা এই পাকিস্তানটাকে বানানোর জন্য চেষ্টা চালিয়েছে। শেরে বাংলা ছিলেন, অত্যন্ত সুন্দর কথা বলছে সবাই, যে উনি বাংলার মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছেন, কিন্তু উপমহাদেশের মুসলমানদের কি হবে, তাদের কাঠামোটা কি ধরনের থাকবে, সেটা কিন্তু উনি খুব একটা জড়ান নাই। এটাকে চিন্তা করেছিলেন কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ এবং বাংলাদেশেরই একজন সংসদ সদস্য, তিনি ছিলেন নওয়াবজাদা স্যার লিয়াকত আলী খান। আজকে এই বিল্ডিং আমরা যেখানে আলোচনা সভা করছি, এদেরই বাপ চাচা ওয়াহিদুজ্জামান ঠান্ডা মিয়া এবং ফাইকুজ্জামান, এই মুসলমানগুলির জন্য তারা ছিলেন শেরে বাংলার সাথে, তারা ছিলেন কায়েদে আজমের সাথে, তাদের নামটা কমিয়ে আসছে।
দুইটা লক্ষ্য আসা একান্তভাবে উচিত। সেটা এক নম্বর, লাহোর প্রস্তাবের দিন শেরে বাংলার সাথে যে মুন্সিটা বসা ছিল, পিচ্ছি মুন্সিটা, ছেলে মুন্সিটা, তার নাম আতাহার আলী, আরেকজন ছিল সৈয়দ মুসলেউদ্দিন। তাদের নাম খুব একটা আসছে না, তাদের নামও আমাদের এতে আসতে হবে। কেমন করে তারা শেরে বাংলা নাজিমুদ্দিন এবং ওই যে সেরওয়ার্দির সামনে নিয়ে অগ্রসর হয়েছিলেন এদেশের গণমানুষের এবং মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করা। সেই দিন যদি পাকিস্তানটা না হইতো তাহলে কি হতো? বাংলাদেশের মুসলমানদের অবস্থা হতো ভারতের মুসলমানদের মতো, গুজরাটের মুসলমানদের মতো। আমার ভাই মেজর সাহেব একটু সুন্দর কথা বলছেন যে এর আগে যে বিহারি হত্যাটা হলো, এর আগেই তো ভারতীয়রা 47 সনের 14 আগস্টের প্রতিশোধ নেওয়ার জন্য হাজার হাজার ভারতীয় এই দেশে ঢুকে গেল। তারা শান্তিপাড়া কলোনিতে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকিয়া সেইখানে মানুষকে হত্যা করছে, সেইখানে হত্যা, দর্শন, লুণ্ঠন চালাইছে। এটাকে এই দেশ আপনারা বিশ্বাস করতে পারেন? এই দেশের কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে? তার সাথে যোগ দিয়েছিল তারা যারা 1947 সনে পাকিস্তানের বিরুদ্ধে। আজকে ভেবে দেখেন, এরপর কয়লা কোনোদিন ধুইলে ময়লা যায় না। শেখ হাসিনার ক্ষমতা এসে কি করলো? অর্থাৎ তাদের পক্ষ নিল যারা 1947 সনে পাকিস্তানের বিরুদ্ধে। এরপরও আমাদের ছেলেরা থামে থাকে নয়, তারাও দাঁড়ায় গেল। আর এইখানে করলো কি, সে একটা আইন পাশ করলো 71-এর যুদ্ধ অপরাধ আইন। 71-এ কারা কারা যুদ্ধ করছিল, অপরাধ করছিল, সে আইনে তো স্পষ্ট দেখা কতগুলি লোকেরে, মহামানব তুল্য কতগুলি ফেরেশতা তুল্য লোকেরে ফাঁসি দেওয়া হইল, মামলা ঝুলানো। আপনাদের বাউ ফলের মধ্যে একটা পণ্ডিত ছিল না, সেটার নাম হচ্ছে আখতার ফারুক। আখতার ফারুক, হ্যাঁ, যিনি বাঙালির ইতিকথা নামে একটা বই লিখিয়া বাঙালিদের জাগ্রত করতে চেয়েছে। আর ওইটার আখতার ফারুক অবশ্য আমার আব্বা ডাকতেন, সেহেতু আখতার ফারুক আমার ছেলে। কি বলা যাবে, কয়েকজন লোক আব্বা ডাকতেন। মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, এরপর আছে রাজা অংশুপ্র চৌধুরী, মুজিবুর রহমান নামে এক ভদ্রলোক, উনিও মন্ত্রী ছিলেন। তারা 1971 সালে দাঁড়াইলেন যে এই পাকিস্তানটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? আবার দাদা বাবুদের কর্তৃত্ব, হিন্দুত্ববাদীদের কর্তৃত্ব এবং ভারতীয়দের কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই আইনে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, তারা প্রত্যেকে আমার খুব স্নেহ করতেন, আদর করতেন। তাদের ফাঁসি হয়ে গেল। আর 16 ডিসেম্বর 93,000 সোলজার আত্মসমর্পণ করার পরে 93,000 ছিল না, মাত্র 34,000 সোলজার ছিল। তারা মিথ্যা রটাইতেছে। হ্যাঁ, তখনও একটা ছেলে দাঁড়ায় গেল যে না, আমি আত্মসমর্পণ করব না, আমি লড়ে যাব। তার নাম খন্দকার আমিনুল হক। তিনি একটা বইও লিখছেন, আমি আলবদর বলছি, এবং কৈফিয়ত দিয়েছেন যে তিনি কেন সেদিন লড়ছিলেন, তাই না? এরপর তাকে মিথ্যা মামলায় জড়ানো হইল, তাকে জেল দেওয়া হইল। তিনি 16 বছর জেল কাটলেন। এরপর তাদের শখ মিটল না। এই হাসিনা সরকার ক্ষমতা এসে আবার নতুন করে মিথ্যা মামলা সাজায়া এই মামলাটাতে আবার ওনাকে ফাঁসি দেওয়া হলো। একবার মুরগি জবাই করল, এক মুরগি তো 2 বার জবাই করা যায় না, এটা কোন আইনে আছে? এদেশের আরেকটা সূর্য সন্তান ছিল চৌধুরী মঈনুদ্দিন, তাই না? চৌধুরী একটা লোক
এই দেশে খুঁজে বাইর করে দেন যে লোকটা বলতে পারে চৌধুরী মুঈনুদ্দিনের কথায় বা কাজে কারো মনে বা শরীরে আঘাত লাগছে। এত সুন্দর মানুষ, ফেরেশতা তুল্য মানুষ, তিনি আজকে পালায় পালায় দেশে। আমি আজকে এই সভায়, আজকে শেরেবাংলার এই ওয়াফাত বার্ষিকীর এই সভায় আমি খন্দকার আমিনুল হকের নিঃশর্ত মুক্তি চাচ্ছি এবং চৌধুরী মুঈনুদ্দিনের সকল মামলা প্রত্যাহার চাচ্ছি এবং তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। আমি কুনমিনী হাসানরে আসলে যারা আমাদের চেয়ে বড়, আসলেই তারা যে আমাদের রাহাবর হওয়ার যোগ্য, আজকের এই অনুষ্ঠান, আজকের এই নিরপেক্ষতা, আজকের এই সৌন্দর্যতা তাই প্রমাণ করছে। আমরা কুনমিনী হাসানের পিছনে, উনি যতদিন সৎ পথে আছেন, এই পথে আছেন, আল্লাহ যেন তার পিছনে আমাদের রাখেন। আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি। আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।